আমাদের সাথে একজন কবি আছেন একই সাথে সাহিত্য সম্পাদক জুন্নুরাইন। শুভ সকাল, আপনাকে স্বাগত সকালের মানুষ। কেমন আছেন ভাই? শুভ সকাল। ভালো, আপনারা ভালো? আমরা ভালো আছি। আপনাকে একটু চাপে আছি, সাহিত্য সম্পাদক ভুলভাল বাংলা বললে তো একটা বিপদ হয়ে যাবে, এই জন্য চাপে আছি। একদম কট। একটু তার ভুলভাল বাংলার আগে একটু সহজ একটা প্রশ্ন জিজ্ঞেস করে নিতে চাই, যেটা আমরা আমাদের অতিথিদেরকে করে থাকি সচরাচর। আপনার সকালটা আপনি কিভাবে শুরু করেন? সকালবেলাটা কিভাবে শুরু হয় মূলত? আমার সকালটা শুরু হয়, আমার মেয়েকে নিয়ে স্কুলে যাই সকালে। এবং কি নাম ওর? আমার মেয়ের নাম রূপজান। রূপজান, বাহ। আর ওর যেটাকে ভালো নাম বলে, একাডেমিক নাম হলো মেহরুজ রুকাইয়াত। তো আমি রূপজান নামটা খুব মিষ্টি। রূপজান নামটা রূপজান নামটাই আমি ডাকি, ওটা আমার রাখা নাম, কিন্তু খুব আদুরে। সাহিত্য সম্পাদক তার কন্যার নাম রাখবে রূপজান, এটাই খুব প্রাসঙ্গিক। প্লিজ জুন্নুরাইন বলছিলেন। তো আমি ওখানে সকালে স্কুলে যাই, ও মিরপুর ক্যান্ট পাবলিকে পড়ে। তো যাওয়ার সময় রিক্সায় ওর সাথে যে গল্পগুলো করি, আমার মনে হয় যে আমরা ঢাকা শহরে যেমন একটা জীবনের মধ্যে থাকি, সেখানে আমি একটু স্পেস পাই। প্রথম আমার মনে হতো যে খুব সকালে উঠতে হচ্ছে, সেই ভোরে উঠে। কিন্তু পরে আমি এটা খুব এনজয় করা শুরু করলাম, সেটা ওর মাকে বলি নাই। তাহলে আমার খুব ভালো লাগতো যে ও গল্প করতো আমার সাথে, স্কুলে কি হয় কি হবে আজকে। তারপরে যাওয়ার পথে কিছু গাছ দেখে, বাবা এটা কি গাছ, এটা কি ফুল। তো এই সময়টা আমার খুব একটা ভালো জার্নি মনে হয়। আমরা তো ব্যস্তই থাকি, ঢাকা শহরের ব্যস্ততা আসলে অদ্ভুত রকমের ব্যস্ততা, কারণ আমরা সকাল হতে দেখি না, সন্ধ্যা হতে দেখি না। আমাদের একটা দিন যায়, আমরা সেটা জানি না। আমরা শুধু ছুটি, আমরা ছুটি। হ্যাঁ, আমরা তো ওই জায়গাটা, আমি সকালটা আমার খুব ভালো এই অর্থে। তারপর আসি, এসে ফ্রেশ হই, অফিসে আসি, এরকম। জুন্নুরাইন, একটা প্রসঙ্গ একটু বলতেই হয়, কবির কোনো নিয়ম মানতে নেই, কবির নিয়ম কবির ব্যক্তিগত। কবিকে কেউ বিরক্ত করো না, সে তো নয় তোমাদেরই মতো। এই লাইনগুলো কিন্তু আমাদের খুব চেনা। এই যে একজন কবিকে আমরা পেয়েছি, একই সাথে তিনি সাহিত্য সম্পাদকও বটে। এই দুইয়ের সম্মিলনে কাজ করাটা কতখানি চাপের, কতখানি স্বাচ্ছন্দ্যের এবং কতখানি উপভোগের? কবির নিয়ম মানতে নেই যে কথাটা, এটা আসলে ব্যাপারটা এরকম যে সে প্রচলিত নিয়মের চাইতে বেটার নিয়মটা জানে বলে প্রচলিত কাঠামোর সাথে ওইটা থাকে না, তখন মনে করা হয় যে নিয়ম মানা হচ্ছে না। তো আমাদের কবি বলতে না, প্রত্যেক সৃষ্টিশীল মানুষ, আপনারাও যারা, যেটা হয় যে প্রচলিত নিয়মটায় অভ্যস্ত হয়ে যেতে চায় না সাধারণত, বেটার কিছু, নতুন কিছু এটা থাকে। তো ওই মানসিকতা নিয়ে আসলে যারা লেখালেখি করে, আমরা সাংবাদিকতা করি, বা যারা, ওইটা থাকে, এটা বরং এনজয় করারও ব্যাপার, কারণ নতুনভাবে অনেক কিছু আমরা দেখার চেষ্টা করি। তো দুইটা নিয়ে কাজ করতে ভালোই লাগে, দুইটাই ক্রিয়েটিভ জব অলমোস্ট। এই একটা জায়গায় কিছুটা ঈর্ষাত বোধ করি, কারণ আমাদের অপেক্ষা থাকে কখন আপনারা জানাবেন, আপনারা জানালে আমরা নতুন বই সম্বন্ধে ভালো জানতে পারবো। এর বাইরে আর খুব সুযোগ নেই। এই যে বছর জুড়ে যে এই চর্চাটার মধ্যে থাকেন, আপনারা নতুন নতুন লেখকদের নিয়ে কাজ করার সুযোগ পান, হয়তো রিভিউ লিখছেন, কিংবা আপনাদের একটা ফিডব্যাক ছাপছেন, এই বিষয়গুলোকে কতখানি উপভোগ করেন? হ্যাঁ, এটা উপভোগ করি এই কারণে যে এটা প্রথমেই আমরা বুঝতে পারি, প্রথম আমরা জানি বা দেখি, এটা ভালো লাগে। একটা নতুন চিন্তার সাথে পরিচিত হওয়ার প্রথম সুযোগটা আমাদের হয়, এবং সেটা আমরা ওইটা আরো একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে পাঠকের কাছে ছড়িয়ে দেওয়া, এই ব্যাপারটা ঘটে। এবং তখন আমরা নিশ্চিতভাবে একটু এগিয়ে থাকি অন্যদের চাইতে। এটাতে কি আবার একটা ঝামেলা হয় নাকি, যেহেতু আপনি নিজেও লেখক, আপনি কবি, লেখেন, অন্যের লেখা দ্বারা প্রভাবিত হয়ে যাওয়ার কি খুব বড় ঝুঁকি তৈরি হয় কিনা? কারণ এত লেখকের লেখা যখন পড়ছেন, তখন সাহিত্য সম্পাদক হিসাবে তো প্রভাব বিস্তার করতেই পারে ভাবনার জগতে। কারণ মানুষ তো আমরা সংবেদনশীল। আমাদের এই যে অক্তবীয় পাজ, উনি বলেছিলেন যে যখন অনুবাদ সম্পর্কে একটা আর্টিকেল লিখে, উনি ওখানে একটা লাইন আছে এরকম যে পৃথিবীর সবকিছুই নকল। কারণ আমরা তো আসলে প্রকৃতিকেই অনুবাদ করি নানাভাবে। তো সেই নকল বা প্রভাব না, আসলে বেটার জিনিসটাকে অ্যাডপ্ট করা। আমরা যত পড়ি, যত জানি, তখন আমরা আরো ভালো জিনিসগুলোকে আয়ত্ত করা, আত্মীকরণ করা, এবং সেটাকে আবার আরেকটু নিজের মতো করে প্রকাশ করা। সেইখানে প্রভাব বলেন বা ওইটাকে গ্রহণ করা বলেন, এটা স্বাভাবিক। আমি প্রভাবটা বলে স্বাচ্ছন্দ্যবোধ কেন করি, কারণ যেটাকে আমরা অনেক ক্ষেত্রে নকল বলি, দেখা যাবে সেলফ এডিটোরিয়াল পলিসিতে লেখাটা থেকে আরো বেটার কিছু লিখেন, কিন্তু যিনি লেখেন, এটা কিন্তু একটা বিশাল মেধার প্রয়োজন, এটা চাইলেই করা যায় না। যাই হোক, সেটা এক ভিন্ন রকম প্রসঙ্গ। আজ
আজ আরো একটু অনেক কিছু জানার আছে আমাদের, একটু অল্প অল্প করে সবকিছুই জেনে নিতে চাই। সেটা হচ্ছে আমরা যেমন প্রথমেই আলোচনা করছিলাম যে মানে আমরা সবাই আসলে ছুটছি, কোথায় ছুটছি সেই গন্তব্য হয়তো আমাদের জানা নেই, কিন্তু আপনার সকালবেলার ওই মুহূর্তটা ধরেই যদি বলি, ওই সময়ের মুহূর্তটায় ওই গন্তব্যটুকু আপনার জানা আছে যে আপনি সুখের গন্তব্যে ছুটছেন নিজের কন্যার সাথে, তার সাথে সুন্দর একটা মুহূর্ত কাটছে, আপনার ভাবনার একটা বিনিময় হচ্ছে তার সাথে। আপনার ছোটবেলায় এমন কোন ব্যক্তিত্ব ছিলেন, আপনার বাবা বা মা বা আপনার পরিবারের অন্য কেউ, যার দ্বারা আমার অনেকটা বলা যায় প্রভাবিত হয়ে যে লেখালেখির শুরুটা বা এই চিন্তার জগতে পাঠক আসা? হিসেবেও কোনো লেখকের লেখা হতে পারে, হ্যাঁ, যে কেউ কারণ হতে প্রেরণা পারে। ছিল। আমার ছোটবেলাটা একটু বিক্ষিপ্ত, কারণ আমি থাকতে চেয়েছিলাম আমাদের বাড়িতে, কিন্তু আমার থাকতে হয়েছিল আমার নানা বাড়িতে ছোটবেলায়। তো নানা বাড়িতে আমার পড়াশোনার সুবিধার্থে আমার মামারা ছিলেন আমার বড়, বাট 5-7 বছরের করে বড়। তো মা চাইতেন যে ওখানে থাকলে আমার পড়াশোনাটা ভালো হবে আর বেটার ছিল। তো আমার মন পড়ে থাকতো আমার বাড়িতে, কিন্তু আমাকে পড়াশোনার জন্য থাকতে হতো নানা বাড়িতে। তো এই টানাপোড়েনটা থাকতো। মানে আমি এই অভিজ্ঞতাগুলোকে খারাপ বা ভালো বলবো না, কিন্তু অদ্ভুত একটা অভিজ্ঞতা আমার হয়েছে। সেটা আমি খুব বাড়িতে আসতে চাইতাম, যে বাড়িতে আসব। তো আমার নানা বাড়ি আর আমাদের বাড়ি হলো ধরেন হেঁটে যেতাম, 10 থেকে 12 কিলোমিটারের দূরত্ব ছিল। তো হেঁটে আসার পথে আমার ওই পথটাকে আমার এক ধরনের মানে মনে হতো যে এরা আমার বাবা মা যেরকম, আমার নানা বাড়ি নিজের বাড়ি যেরকম, এই পথটাও কোনো না কোনোভাবে আমার এক আত্মীয়। খুব আপন কিছু। তো ওই সময়টা ঠিক স্পেসিফিক আমি কোনো মানে সময়টাকে আইডেন্টিফাই করতে পারিনি, কিন্তু খুব বিস্তৃত ব্যাপক একটা প্রভাব শৈশবে আমার ছিল। আমার নানার আমার 6-7 খালা, মা খালা 7 জন, মামা ছিলেন 3 জন। তো অনেক বড়, এবং নানা বাড়ির অন্য মানে আমার কাজিনরা, ওনারও এক একজন এরকম এক এক ফ্যামিলিতে 8-10 জন করে ছিলেন। তো মামারা আমাদের বড়, মানে আমরা ওনাদেরকে দেখতাম তখন ওনাদের 20-25-18 বছর বয়স, আমরা ছোট 8-10 বছর বা 12 বছর। তো মামারাই ছিল আমাদের আইডল। বিশাল মামা একটা পরিবার ছিল। তো মানে কয়েক লেয়ারে ছিলেন ওনাদের, আমরা সবার সাথে খেলতাম, ঘুরতাম। তো ওইখানে আমি এখন মনে হয় যেগুলো আমরা এখন খুঁজে পাই না, যে শৈশবের যেমন আমার এক ফ্রেন্ডের মেয়ে, আমরা ঢাকার বাইরে যাচ্ছিলাম, ও মেয়েটা ঢাকায় বড় হয়েছে, মানে বড় হচ্ছে। তো হঠাৎ করে ও ভ্যানে কলা দেখে ওর সন্দেহ হলো, বলল যে মা, কলা কি গাছে ধরে? কেন ও কখনো গ্রামে যায় নাই। তো যেমন আমার মেয়েকে নিয়ে আমি যাওয়ার চেষ্টা করি। তো আমরা যেহেতু বইমেলা বা অনেক প্রসঙ্গ আসলে, আমি একটা জিনিস যেটা পরে বলি, যে আমরা বইতে যে পড়াশোনাটা করি, পড়াশোনাটা আসলে বইতে না, বইটা অলমোস্ট একটা ইন্ডেক্সের মতো, হয়তো সূচিপত্র। পড়াশোনাটা হয় আমাদের মানুষের মধ্যে, প্রকৃতির মধ্যে। একদম। আমরা মানুষ দেখি, আমরা নানা ঘটনাগুলোকে দেখি, এইটা শুধু আমাদেরকে বই সহযোগিতা করে। কিন্তু আপনি যখন ওই প্রেক্ষাপটগুলোর সাথে সম্মুখীন না হবেন, ওগুলোর সাথে আপনার সংযোগ ঘটবে না, আপনি কি জানলেন এটা আসলে ম্যাটার করে না। এবং আমার মনে হয় ওই বিচ্ছেদেরও দরকার ছিল, কারণ আমরা কিন্তু ওই যে মাইকেল মধুসূদন দত্ত বিদেশ বুভ হয়ে না গেলে হয়তো বাংলার প্রতি ভালোবাসাটা তিনি আবিষ্কার করতে পারতেন না। এবং আপনার ব্যক্তিগত জীবন নিয়ে টুকটাক জানলাম, এবার একটু বইমেলার আলোচনায় যেতে চাই। এবং বইমেলার আলোচনায় গিয়ে আমার যেটুকু আপনার কাছ থেকে আগে একটু জেনে নিতে চাই, 2018-তে আপনার একটা বই প্রকাশিত হয়েছিল, এয়া। এটার নামকরণ নিয়েও একটু জানাবেন। এবং সে সময় অনেকেই, অনেক সাহিত্যবোদ্ধা, অনেক গবেষক তাদের মতন করে বইটি নিয়ে আলোচনা করে ইতিবাচক মূল্যায়ন দিয়েছেন। একদম, সেই অনুভূতির কথাও জানাবেন। বইটার নামকরণ এয়া হলো, আপনি যদি পৃথিবীর প্রথম মহাকাব্য গিলগামেশ নামে যদি পড়ে থাকেন, তাহলে ওখানে এয়া একটা চরিত্র, আইদার মানে তখনকার কাব্যগুলো ছিল দেবদেবী, মানে এইসবই ছিল ক্যারেক্টার। পৌরাণিক। এয়া নামে একজন দেবী, আইদার দেবতা, ওখানে জেন্ডারের ব্যাপার ছিল না। কিন্তু ওই দেবতার ক্যারেক্টারটা একটু স্নেহময় ছিল, পজিটিভ ছিল। যেমন আরও যেই ক্যারেক্টারগুলো ছিল, যে তারা যেটা ছিল, মানুষ যদি কোনো ভুল করত, যেমন ফসলের দেবতা, যে
মানুষ যদি ঠিকমতো তার বর না দিত বা তার কথা না শুনতো তাকে ধ্বংস করে দিত। পানির দেবতা যে মানে এরকম নানা দেবতা, কিন্তু এয়া ছিল জ্ঞান ও বিশুদ্ধ পানির দেবতা। তো সে করতো মানে জ্ঞান আমার কাছে মানে ওই সময় যেটা মানে রূপক অর্থে এখনো তাই, জ্ঞান এবং বিশুদ্ধ পানি এটা খুব মানে ওই বইতে এটা হলো ওই দেবতা হলো সবচেয়ে গরিব দেবতা বা কম গুরুত্বপূর্ণ দেবতা। এয়া দেবতা এদের দেবী মানে যেটাই হোক, তো তখন ওই সে অবহেলিত ছিল অন্যান্য দেবতাদের কাছ থেকে, তারা খুব একটা গুরুত্ব দিত না, তার শক্তি কম। আর তার আরেকটা দোষ ছিল সে মানুষের পক্ষে কথা বলতো, মানুষকে যাতে ধ্বংস না করা হয়, মানুষের ক্ষতি না করা হয় এইটা। তো এয়া হলো যখন নুহের প্লাবনের এই ঘটনাটাও ওই গিলগামেশে আছে। নুহের প্লাবন তো অনেক পরে, মানে গিলগামেশে আসছে তার ১৫০০ বছর আগে, নুহের প্লাবনের আরো ১৫০০ বছর আগে গিলগামেশে আসছে ঘটনাটা। তো ওখানে এয়া দেখাচ্ছে যে সে মানুষের প্রতি তার এক ধরনের ভালোবাসা, আবেগ আছে। যখন কোনো যেই সেক্টরে যেই দেবতা যে বলে যে এই ভুলটা করছে আমরা এদেরকে শাস্তি দেব মানুষকে, তখন এয়া হলো মানুষকে স্বপ্নে দেখাতো যে সামনে তোমাদের এই সমস্যা আসতেছে, তোমরা সাবধান হও। আর সে বিশুদ্ধ পানি সরবরাহ করতো মানুষকে। তো আমার কাছে এই সময় এসে আমি যখন বইটা লিখি বা তার একটু আগে পরে, ইনফ্যাক্ট এখনো আমার মনে হয় যে এই দুইটা জিনিসের আমাদের খুব অভাব। মানে বলা যেতে পারে যে আমি এক ধরনের সেই বিশুদ্ধ পানি মানে বিশুদ্ধ পরিবেশ আর হলো জ্ঞান, এটা কি আরেকটু প্রার্থনা করা যায় আসলে এটা আমাদের খুব দরকার, মানে এইটা থেকে নামটা রাখা, কোনো বিকল্প নেই। কি চমৎকার ভাবনা সুনুরাইন, প্রশংসা করতেই হয়, বিগ ক্ল্যাপ। কি ভাবনা! কিন্তু ওই যে বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ পানি, সুন্দর একটা পরিবেশ, এটার আলোচনা যেহেতু আপনি বলছিলেন, কাকতালীয়ভাবে এর পরপরই কিন্তু আমরা কোভিডের মুখোমুখি হই। একদম, তারপরে বাস্তবতা পৃথিবীর সবার জানা। সুনুরাইন, একটু এবারে প্রসঙ্গে আসি, আমরা পাঠকরা এবার কিঞ্চিত বঞ্চিত হলাম কিনা? অমর একুশে গ্রন্থমেলার আয়োজনটা দেরিতে শুরু হচ্ছে, প্রকাশকরা, পাঠকরা, লেখকরা বঞ্চিত হলাম কিনা, নাকি ঠিক আছে, অ্যাডজাস্ট করে নেওয়া যাবে? আমার মনে হয় বঞ্চিত না, আমরা যদি ইতিবাচক অর্থে দেখি এটা নাও তো হতে পারতো, সেই অর্থে হচ্ছে এটা ভালো যে আমাদের অ্যাটলিস্ট ফেব্রুয়ারি মাসে আমরা ফেব্রুয়ারি মেলাটা হলো, পরে মার্চ মাসে গিয়ে আরো মনে হয় 15 দিন 20 দিনের মেলা। তো পরিস্থিতিটা তো আসলে এরকম বড় একটা মানে এটা তো রেগুলার নির্বাচন ছিল না আমাদের এই বছরে, পরিবর্তিত একটা পরিস্থিতি, বিশাল একটা ঘটনা ঘটেছে যেটা মানে এর আগে, তারপরে মানে ওই যে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা বা আমরা যেটাকে নানাভাবে বিতর্কিত ব্যাপার ছিল, এবং এই একটা বিশাল আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে নির্বাচনটা হলো, এটা যাতে ঠিকঠাক হয় এই কারণেই আসলে এই সময় অন্য কোনো গ্যাদারিং মানে রিস্ক নেয় না, এটা গোয়েন্দা সংস্থার ছিল, এটা তো আপনারাও জানেন বোঝেন। তো তারপরে যে আমরা এই বছরটাতে ফেব্রুয়ারিতে মেলাটা ধরতে পারা গেল, এটা ভালো, আমাদের ট্র্যাডিশনটা ঠিক রইলো, ধারাবাহিকতা রক্ষিত হলো। আমি সেই একটা জায়গায় একটু জানতে চাই, এবার আপনি একজন সাহিত্য সম্পাদক হিসেবে কি প্রত্যাশা করছেন মেলা থেকে, এবং একই সাথে একজন পাঠক হিসেবে, লেখক হিসেবে, 3 ধরনের মূল্যায়ন শুনতে চাই। দেখেন, আমরা বিচ্ছিন্ন কেউ না তো সোসাইটি, আমরা যতই বলি যে রাজনীতি খারাপ বা রাজনীতির সমস্যা, কিন্তু আমরা তাদের দ্বারা প্রভাবিত এবং তাদেরই একজন, অলমোস্ট বলা যেতে পারে তাদের ছত্রছায়া আমরা। কারণ রাজনীতি যেরকম বিস্তৃত এবং ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে রাজনীতিবিদ বা রাষ্ট্রীয় কাঠামো, তো আমরা বিচ্ছিন্নভাবে কেউ যদি বলি যে আমি খুব সুশীল, আমি অনেক জ্ঞানী গুণী মানুষ, আমি ভালো, ওইটা খুব সামান্য ক্ষুদ্র ব্যাপার। এখন আমরা ভালো কিছু প্রত্যাশা করি, যে ভালো বই মানে হলো প্রচলিত কাঠামো, প্রচলিত সমস্যা সংকট, এর সমস্যাকে তুলে ধরার মতো একটা বই। আর এর বাইরে তো ধরেন মনোজগতের নানা বিষয় আসে নিয়ে, প্রেম ভালোবাসা সেটা থাকেই, কিন্তু এই পুরো বিষয়টা হয় না, ওই ধরনের বই লেখা বা লেখকরা সাহস করে না। আমাদের রাষ্ট্রীয় কাঠামো বা আমাদের সহনশীলতার এত অভাব যে আমরা সমালোচনায় নিতে পারি না, যে কারণে আমরা ভালো বই বা ভালো লেখক যেটাকে আমরা বলি, আমরা বেশ অনেক বছর ধরে, যেমন আহমেদ ছফার মতো এরকম ক্যারেক্টার আমরা পাচ্ছি না। আমাদের আদৌ কবে পাবো, এটাই একটা বিশাল প্রশ্ন। হ্যাঁ, তো এটা তো আমি আমার দু এক জায়গায় বলেছি যে আমাদের, যেমন ধরেন কি হতো যদি একটু পলিটিক্যাল ব্যাপার আসে, যদি আওয়ামী লীগ সরকার পরের বার মানে দ্বিতীয়বার যদি নির্বাচনটা ঠিকঠাক দিত, মনে করেন হয়তো বিএনপি ক্ষমতায় আসতো,
কিন্তু তারা একসাথে পরে যেটা জোর করে থাকলেন, মানে যেটা আমরা দেখেছি বা জানি, কিন্তু পরে হলো কি দলটা কত বড় বিপর্যয়ের মধ্যে পড়ে গেল। তো সমালোচনা নেওয়া এবং সহিষ্ণুতা যদি থাকে, তাহলে এই সমালোচনামূলক ব্যাপারগুলো যখন হতে দেওয়া হতো, তখন কিন্তু তারা চিন্তা করতো যে আসলে আমাদের ভবিষ্যতে কি হবে। তো এই ধরনের বই লেখালেখি বা যদি কথা বলার জায়গাগুলো থাকে, আদতে এই দেশের এবং রাজনীতিবিদদের জন্যই ভালো। তো এখন বইমেলায় একটা সেলফ সেন্সরশিপ চলে আসছে, যে আমরা ভাবি যে এই ধরনের লেখা যাবে না, এটা রাষ্ট্র অ্যালাউ করবে না। রাষ্ট্র তো এটা হওয়া উচিত না। রাষ্ট্র তো, আমি যদি এরকম একটা লিখি, তার এগনেস্টে আপনি চাইলে অন্য ভিন্ন চিন্তা, আমার লেখনী দিয়ে লেখনীকে আপনি বধ করবার চেষ্টা করবেন, সেইটাই তো হওয়া উচিত ছিল। তখন আমরা হতো কি যে আপনার যুক্তি আমার যুক্তি, নানা যুক্তি থেকে পাঠক সমৃদ্ধ হতো। সে তার মতো তারটাই নেবে, তাকে তো আপনি বাধ্য করতেছেন না, আপনি তো আপনার কথা বলছেন। এখন বাধ্য করে ফেলছি পুরো সম্পূর্ণভাবে একটা ডিরেকশনে ভাবতে বা চিন্তা করতে। একটা সময় ছিল যখন আমাদের রাজনৈতিকরা কবি দ্বারা প্রভাবিত হতেন, লেখক দ্বারা প্রভাবিত হতেন, ইতিবাচক সমালোচনাও তাদের হতো ওই কবিতার মাধ্যমে, এবং তার একটা ইতিবাচক উত্তরও হয়তো পাবলিকলি তারা দেবার চেষ্টা করতেন। এখন কি সেই প্রেক্ষাপট আছে কিনা? এখন সেরকম কবি আমরা বা সাহিত্যিক আমরা তৈরি করতে পারি কিনা যাদের দ্বারা রাষ্ট্রের সর্বোচ্চ অধিপতি বা কর্তা ব্যক্তি হয়তো প্রভাবিত হন বা তাকে ফলো করেন, সমালোচনা করেন, সমালোচনার উত্তর দেন? গ্রন্থমেলাকে সেই সুযোগ করে দিতে পারছে? এই সুযোগটা আসলে কেউ করে দিতে পারে না নিজেকে, যে মানে ওই রকম শক্তিমান লেখক কবি সে হয়ে ওঠেন। তারপরেও রাষ্ট্রের মানে রাষ্ট্রের যে এরকম অন্তত স্পেস দেওয়ার যে ব্যাপার মিনিমাম, সেইটা আমাদের খুব সংকুচিত হয়ে আসছে। ওইটা বিগত দিনে আমরা দেখেছি যে ওইটা খুবই মানে ভিন্ন মত সহন করার মিনিমাম মানসিকতা থাকে না, যে কারণে ওই রকম লেখকরা সাহস করে লিখবেন যেটা দ্বারা প্রভাবিত হতে পারবে। আমি আসলে জানি না এখন নতুন পরিস্থিতিতে কি দাঁড়ায়। না, আমার আপনার একজন কমন বড় ভাই আছেন মাহবুব ভাই, তার একটা ভালোবাসা দিবসের লেখা আমার খুব মাথায় ঘুরছে। রাজনীতিবিদদের জন্য তিনি লিখেছিলেন। তেমন লেখা এখন আর হয় কিনা বা তেমন ভাবে রাজনৈতিকদের প্রভাবিত করা যায় কিনা, এই প্রশ্নটা আসলে অনেকক্ষণ ধরে ঘুরছিল। এবং আমরা একেবারেই আয়োজনের শেষে একটু ছোট্ট করে জেনে নিতে চাচ্ছি, একজন সাহিত্য সম্পাদক হিসেবে আপনি তরুণ যে লেখক আছে তাদের জন্য কি বার্তা দিবেন বা কি নির্দেশনা আপনার তরফ থেকে? গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা। আর মানে তরুণ লেখক সম্পর্কে একটা জিনিস কি, লেখক আসলে তরুণ আর প্রবীণ হয় না কখনো। যখন সে লেখক হয়ে ওঠে, সে ম্যাচিউর না হলে সে লেখক না। তার বয়স যত কমই থাকুক, বরং কম থাকা অবস্থায় যে লেখক, যাকে আমরা লেখক ট্রিট করতে পারি, সে বরং তুলনামূলক বেশি বয়স যার যে লেখক, তার চেয়ে বেশি শক্তিমান থাকে। আমি জানি না, আমার মনে হয় আমাদের দেশে এই তরুণটা বয়সের অর্থে বলতে গিয়ে লেখকের ক্ষেত্রে এটা হয় না, কারণ তার তো ব্রেনে বা মগজে মননে সেই জায়গাটা সমৃদ্ধ হলে সে লেখে বা লিখতে পারে, বা আমরা যাদেরকে লেখক হিসেবে ট্রিট করতে পারি, আর সে আসলে ওই তরুণটা থাকে না। তো কিন্তু আমরা এখন এই সময়টাকে যেটা দেখতে পাচ্ছি যে আপনার নানা মানে সামাজিক মাধ্যমের যেমন সুযোগ, এটা একটা ইতিবাচক দিক, ডেফিনেটলি ইতিবাচক দিক, কিন্তু এটা ব্যবহারটা হচ্ছে কতটুকু ইতিবাচকভাবে সেইটাই এখন প্রশ্ন। কারণ আমরা যেটা আমি বললাম যে যেহেতু ক্রিয়েটিভ ব্যাপার, লেখালেখির জন্য হয় আপনার শুধু জানলে হয় না, বুঝতে হয়, একটা ধ্যান থাকে এখানে, এক স্বপ্ন, নতুন চিন্তা, তারপরে এই ব্যাপারগুলোর জন্য আপনার যেই পরিমাণ সময়, শ্রম, ভালোবাসার সমন্বয়ে একটা সময় দিতে হয়, সেটা আমাদের তরুণদের মধ্যে, তরুণ মানে বয়সে যারা তরুণ, আমরা দেখি যে তুলনামূলক অনেক কম। সেটা খুব দ্রুত রিটার্ন পাওয়ার একটা ব্যাপার থাকে, এটা হয়তো তাদের প্রভাবিত করে যে দ্রুতই আমরা রেজাল্ট পেতে চাই, আমি খুব তাড়াতাড়ি লেখক হয়ে যেতে চাই। লেখক যে হয়ে যাওয়ার ব্যাপার না, লেখক যে সে তো লেখকই, সে তো কাজে যতটা না মনোযোগী হয়, তার চেয়ে বেশি তার দৌড়ঝাঁপ থাকে লেখক হয়ে যাওয়া। মানে অনেকটা সামহাও কেমন যেন মনে হয় যে আমি এই ব্যাপারগুলো দখল করবো আর কি, আমাদের পলিটিক্যালদের মতো। অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে খুব চমৎকার একটা প্রফুল্ল অনেকদিন পরে আড্ডা হলো, যে আড্ডায় আমরা শুধুমাত্র সাহিত্য নিয়ে কথা বলেছি, মনন নিয়ে কথা বলেছি, দেশ নিয়ে কথা বলেছি, এবং অমর একুশে গ্রন্থমেলা নিয়ে কথা বলবার সুযোগ পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা, শুভকামনা রইল আপনার কাজের জন্য। শুভ সকাল আপনাকে আরো একবার। দর্শক আজ এখানে ইতি টানছি। ভালো থাকবেন সবাই, চমৎকার একটি দিন কাটাবেন এবং প্রফুল্ল মন নিয়ে দিনটা পার করবেন। এবং আপনাদেরকেও সকালবেলা শুভেচ্ছা আবারও। শুভ সকাল।